হঠাৎই গিনির বাপের বাড়িতে আসতে হলো ওর দাদুর শ্রাদ্ধের কাজে। শুনেছিলাম ওর দাদু ব্রজকিশোর বাবু নাকি বেশ ডাক সাইঠে মানুষ ছিলেন এই গ্রামের, অনেক নাম ডাক ছিল নাকি তার। আর হবে নাই বা কেন, জীবনকালের বহু বছর তিনি এই গ্রামের প্রধান ছিলেন। যদিও সেসব কথা ঋতুর মুখে শোনা। এই এই এঁচা চিংড়িটার দিকে দিয়ে যা দেখি। ঋতু, একটু তাড়াতাড়ি খাও, জানোই তো বাড়িতে ফিরে আমাকে আবার আজকেই কাজে বেরোতে হবে। তা জানি না আবার, তাই তো তাড়াহুড়োটা করছি। ঠাকুর মশাই এত তেল হলুদ ছোঁয়াতে দেরি করলো, কি করবো বলতো। তারপরে এত আত্মীয় স্বজন, বোঝোই তো, এতদিন বাদে সবার সাথে দেখা হলো। উপায় কি বলো, তোমাদের এখান থেকে রেল স্টেশন সে বহু দূরের পথ। ততক্ষণে ঋতুর দাদা এসে হাজির হয়েছে। আরে জামাই বাবু, পাত ফাঁকা কেন? এই এখানে দুটো পাবদা মাছ নিয়ে আরে। এই কি করছো রজত? না না না, হাত বাড়িয়েছিলাম পাতের উপর যাতে মাছ না দিতে পারে, উল্টে আমার গায়ে মাছের ঝোল ছিটকে এসে পড়ল। এই কি যে করিস তোরা, জামাটা একেবারে নষ্ট হয়ে গেল। আরে ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি ধুয়ে নিচ্ছি। না না, তা বললে হয় নাকি, জামাটার তো একেবারে সর্বনাশ হয়ে গেছে। আপনি বরং খেয়ে দিয়ে আমার ঘরে আসুন, দেখি কি ব্যবস্থা করা যায়। জামার জোগাড় হলো অনেকগুলোই, কিন্তু সমস্যা হলো সাইজের। এ তো ভারী মুশকিল হলো, আমার একটা জামাও আপনার সাইজে হবে না। এভাবে মানুষকে ব্যতিব্যস্ত করতে আমার লজ্জাই লাগে। এদিকে দেরিও হয়ে যাচ্ছে। সেই সময় ঘরের ঈশান কোণের অন্ধকারে আদ্যিকালের জরাজীর্ণ আলনায় একখানি চিকন সুতোর কাজ করা ফতুয়া চোখে পড়ল। আমি সেটি দেখিয়ে বললাম, রজত, ওই যে ওই জামাটা মনে হয় আমার গায়ে হয়ে যাবে। রজত একটা হাসি দিয়ে বলল, এই এই রে, এই ওটা ওটা তো আমার দাদুর জামা। আপনি কি ওটা মানে? স্বভাবতই রজত খানিক ইতস্তত বোধ করছিল। ওর সমস্ত আশঙ্কা ভেঙে দিয়ে বললুম, ওসব নিয়ে আমার কোনো কুসংস্কার নেই রজত। তোমরা যদি আপত্তি না করো, আমি স্বাচ্ছন্দ্যেই ওটি পড়তে পারি। এই না না জামাইবাবু, আমাদের আবার আপত্তি কিসের? বিলম্ব না করেই রজত আমার হাতে ফতুয়াটি তুলে দিল। ওটি গায়ে দিতেই অপূর্ব এক সুঘ্রাণ নাকে এলো। গন্ধটা ঠিক কিসের ঠাউর হলো না। ফুলের গন্ধ? তাও নয়। রজত, এ কিসের গন্ধ? দাদু তখনকার দিনের শৌখিন মানুষ ছিলেন, জানেনই তো, তাই কোনো ওই বিদেশি আতর ঠাতর বোধহয় হবে। আমাদের বিদায় দিয়ে শ্বশুরবাড়ির লোকেরা অনেকক্ষণ আগেই রওনা দিয়েছে। থাকার জন্য জোড়াজোড়ি করছিলেন বটে, কিন্তু উপায় ছিল না। আজ বহুক্ষণ থেকেই চাঁদের দেখা নেই, তাই অন্ধকারে পিছল পথ হাতড়ে হাতড়ে এগুতে হচ্ছিল। একটু তাড়াতাড়ি পা চালাও ঋতু, অনেক দেরি হয়ে গেছে। ফেরিঘাটে পৌঁছতে না পারলে মহা মুশকিলে পড়ব। এদিকে আকাশ মুখ গোমরা করে আছে। যাচ্ছি রে বাবা, যাচ্ছি। এত তাড়াহুড়ো করলে হয়? তাড়াহুড়োতে মায়ের দেওয়া খাবারটুকু আনতে ভুলে গেলাম। বুনো ঘাসের আগায় জোনাকির মিটিমিটি আলোয় যতটুকু দেখা যাচ্ছিল, তাতে অনতি দূরে খেয়াঘাট নজরে এলো। পাশেই একটা শতাব্দী প্রাচীন বটগাছ, সহস্র ঝুড়ি নেমেছে গাছের গা বেয়ে। হাঁটতে হাঁটতে ক্রমশই ঠাউর হচ্ছিল গুটি কতক চোখ যেন অনুসরণ করছে আমাদের। মনের মধ্যে ভয়ের সঞ্চার হলো। কারা ওরা? ঋতু, দেখতে পাচ্ছ ওই বট গাছের নিচে কারা যেন আমাদের অনুসরণ করছে? বলো কি গো, এক সময় এ গায়ে দিনে দুপুরে ডাকাতি হতো, তবে সে তো অনেককাল আগের কথা। তবে আবার ডাকাতির উৎপাত শুরু হলো নাকি? তাড়াতাড়ি পা চালাও দেখি। ওই যে ফেরিঘাটে একটা নৌকা দেখা যাচ্ছে, চলো চলো তাড়াতাড়ি চলো। জরাজীর্ণ একটা দাঁড় বাওয়া খেয়া, তাতে আমরা কোনো মতে আঁটোসাঁটো হয়ে বসলুম। ছইয়ের ভিতর টিম টিম করে একটা লণ্ঠল জ্বলছিল।
বৃদ্ধ মাঝি কোথায় যাব কি বৃত্তান্ত জিজ্ঞেস না করে এগিয়ে চলল। ঋতুর চোখে মুখে তখনও সেই ভয় কাটেনি। মাঝিকে শুধুলুম, দেখুন তো ওই বট গাছের পাশে কিছু লোককে দেখা যাচ্ছে কিনা। মাঝি খুব শান্তভাবে বললে, কয় লোক? আমি তো কাউরে দেখতে পাচ্ছি নে বাবু। ওফ, বেঁচেছি। কাকা, এখানে নদীর পাড়ে কি ডাকাতের উপদ্রব আবার বেড়েছে নাকি গো? ডাকাত? ডাকাত কই দেখলে গো দিদিমণি? নিশ্চয়ই শেয়াল বা এই ভামের দল হবে। বৃদ্ধ মাঝি আর কোনো কথা বললে না। কি একটা গান গুনগুন করতে করতে দাঁড় বাইছিল। যাক, খেয়া তো পাওয়া গেল, এবার গাড়িটা সময় মতো পেলেই নিশ্চিন্তি। দাঁড় বাইতে বাইতে মাঝি আবার বলে উঠল, আকাশের অবস্থা কিন্তু ভালো নয় বাবু। এ আজ রাতের শেষ ফেরি। এ দাঁড় আজ আর বাইতে পারবো বলে মনে হয় না। ওই যে শুনতে পাচ্ছেন না, ব্যাঙের গ্যাং ওর গ্যাং কিন্তু শুরু হয়ে গেছে। বৃষ্টি এলো বলে। সত্যিই তাই। আকাশপানে চাইতেই মনে হলো এক্ষুনি মেঘের দল নেমে পড়বে মাটিতে। ঋতু কোন আশঙ্কায় আমার হাতটা চেপে ধরে বলল, কি গো, আজ রাত্রিরে মনে হয় আমাদের বেরোনোটা ঠিক হয়নি। আমার মনটা বড় কু ডাকছে গো। ঋতুর কথা মুখেই রয়ে গেল। সে আশঙ্কাকে সত্যি করেই কাল বৈশাখীর ঝোড়ো হাওয়া আঁচড়ে পড়ল নদী বক্ষে। মাঝি কোনো মতে বৈঠা হাতে ডিঙি সামলাতে লাগলো। বাবু, বাবু সাবধানে ধরে বসুন। এ ঝড়ে যে কোনো সময় কিন্তু নৌকা উল্টে যাবে। এবার কি হবে গো? আমার কিন্তু ভীষণ ভয় করছে। কিচ্ছু হবে না ঋতু, তুমি আমায় একটু শক্ত করে ধরে বসো। মাঝি ঠিক ওপারে নিয়ে যাবে আমাদের। ঝড়ের দাপট উত্তরোত্তর বাড়তে শুরু করলো। এত বড় নদীতে আমাদের নৌকাখানা কলার মোচার মতো খাবি খেতে খেতে কোনো মতে পাড়ের দিকে এগিয়ে চললো। আমি আর সামাল দিতে পারছি না বাবু, এই নৌকা উল্টোলে বলে। হঠাৎ আরেকটা দমকা হাওয়ার দাপট ওলট পালট করে দিল সব কিছু। তার আগেই আমি ঋতুর হাত ধরে ঝাঁপিয়ে পড়লাম নদীতে। আসলে তো আমি যে আর পারবো না। কেউ আমাকে বাঁচাও। সাঁতার কাটতে কাটতে আমারও হাত পা ক্লান্ত হয়ে এসেছিল। ঠিক সেই সময় কে যেন একটা অমোঘ টানে আমাদের পাড়ের দিকে টেনে নিয়ে গেল। মাঝিকে আর দেখা গেল না কোথাও। নদীর পাড়ে উঠে এসে একটা প্রশ্নই আমাদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। শত শত জলরাশির মধ্যে থেকে কোন শক্তি বলে আমরা এই পারে পৌঁছতে পারলাম? ঋতু আমার ঘোর কাটালো। কি গো, ওখানে একটা গরুর গাড়ি দাঁড়িয়ে আছে না? চলো চলো, সময় থাকতে ওটাই গিয়ে উঠে পড়ি। বাঁশঝাড়ের পাশে এক খড়ের ছাউনি, তার নিচেই দাঁড়িয়ে আছে গাড়োয়ান। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, তেমন হলে বেশি ভাড়া দিই না হয় যাব। গরুর গাড়ির কাছে যেতেই দেখলাম গাড়োয়ান যাত্রীদের অপেক্ষায় ছত্রির তলাতেই দাঁড়িয়েছিল। স্টেশন যাবেন নাকি দাদা? হুম। গাড়োয়ান মাথা হেলিয়ে উঠে বসলো গাড়িতে। বিলম্ব না করে আমরা উঠে এলাম ছইয়ের ভিতর। ভিতরে এসে দেখলুম আমাদের আগেই একজন উঠে বসেছিলেন। অন্ধকারে সেরমভাবে জরিপ করতে পারলুম না লোকটাকে। এতটা রাস্তা একা যেতে হবে না ভেবেই নিশ্চিন্ত হলুম। পাঁক ভরা কাঁচা মাটির রাস্তা, সেখান দিয়ে গরুর গাড়ি হেলে তুলে চলেছে। নিস্তব্ধ চারপাশ, মাঝে মাঝে গাড়োয়ানের মুখে হুট হুট শব্দ শোনা যাচ্ছে। সারাদিনের ক্লান্তিতে ঋতু আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। ওকে আর আমি ডাকাডাকি করলুম না। বউটানকে নিয়ে এত রাতে গা ছাড়ছিস? স্টেশনে তো গ্যাসের বাতিও জ্বলছে না। রেলের গাড়ি আজ মনে হয় আর আসবে না। গরুর গাড়ির ছইয়ের ভিতরে কূপের নিভু নিভু আলোয় বসে থাকা তৃতীয় ব্যক্তির শরীর দৃষ্টিগোচর হলো।
সাজ পোশাক আর কথার ধরন দেখে ওনাকে তো একালের লোক বলে মনে হলো না। লোকটার কথায় অবাক হলুম না। হতেই পারে এই দুর্যোগের অন্ধকারের রাতে আমাকে ওনার হয়তো কোনো পরিচিত ঠাউরেছে। তাই বললুম, আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে মশাই। হ্যাঁ, ভুলই করেছি বটে, বিশ্বাস করে মস্ত বড় ভুল করেছি। বিশ্বাস করেই আমি যদি বলি এই কুপিটা ছইয়ের ভেতরে এক্ষুনি পড়ে যাবে। লোকটার কথা শেষ হলো না। মুহূর্তের মধ্যেই কুপিটা ছিটকে পড়ে ছইয়ের ভিতরে থাকা খড়কতকে আগুন জ্বলে উঠল। আমি ভয়ে চিৎকার করে ওঠার আগেই মুহূর্তের মধ্যেই দেখলাম কোথাও কিচ্ছু নেই। আলোর কুপিটা সেই একইভাবে জ্বলছে। কে আপনি? কোনো জাদুকর নাকি? লোকটা একটু হেসে উদাস স্বরে বললে, বুঝলি কিশোর, তুই আমাকে চিনতে পারলি না কোনোদিন, এই আমার সবচেয়ে বড় দুঃখ। কে কিশোর? আমি কোনো কিশোর টিশোর নই, আমি সুমন্ত। এই আমার স্ত্রী ঋতু। আমার এই কথাটা বলার সঙ্গে সঙ্গে লোকটার শান্ত সম চেহারাখানা বদলে গেল ভীষণ ক্রোধে। তুই কিশোর নস, এখানে বউটা নেই, আমি হরহরি নই, এখানে কি সব মিথ্যে? আমার চোখের সামনেই লোকটার সৌমকান্তি রূপ বদলে বিভৎস হয়ে গেল। সরু গোঁফ আর চশমার আড়ালে থাকা মানুষটা নিমেষেই এক কঙ্কাল সার অশরীরিতে পরিণত হলো। বিশ্বাস হচ্ছে না? ওরে কিশোর, দেখ দেখ আমি কোথায় থাকি, দেখ। ঠিক সেই মুহূর্তেই একটা বিকট আর্তনাদ করে উঠল গরুর গাড়ির বলদ দুটো। তারপরেই গাড়িটা উন্মত্ত হয়ে উঠল যেন। পাক ধরা মাটির রাস্তা থেকে গাড়িটা এমন এক অকল্পনীয় গতিতে ছুটতে শুরু করলো যে মনে হলো আমরা প্রবল এক ঘূর্ণিপাকে আটকে পড়েছি। আশপাশের গাছপালা, অন্ধকার প্রান্তর সব যেন চোখের পলকে ঝাপসা হয়ে তীব্র বেগে পিছনে ছিটকে যেতে লাগলো। চাকার ক্যাচ ক্যাচ শব্দ বদলে গেল এক ভয়ঙ্কর গোঙানিতে। ঋতু তখনও আমার কাঁধে ঘুমে অচেতন হয়ে আছে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমি ঋতুকে এক হাতে শক্ত করে চাপটে ধরলাম, অন্য হাতে ছইয়ের পর্দাটা সরিয়ে চলন্ত গাড়ি থেকে অন্ধকারে নিচে লাফ দেওয়ার জন্য শরীরটা ছুঁড়ে দিতে গেলাম। কিন্তু বাইরে উকি দেওয়ার সাথে সাথেই আমার সারা শরীর যেন থমকে গেল। কি দেখছি আমি? নিচে কোনো কাদামাখা রাস্তা নেই, নেই কোনো প্রান্তর বা গাছপালা। আমাদের গরুর গাড়িটা শূন্যে ভাসছে। নিচে জমাট বাঁধা নিকষ কালো মেঘের সমুদ্র। মেঘের বুক চিরে মাঝে মাঝে বিদ্যুতের নীলচে ঝলকানি দেখা যাচ্ছে। আর সেই ক্ষণিক আলোয় দেখলাম ছইয়ের ভিতরে বসা সেই ভয়াল বিভীষিকা তখনও আমার দিকে এক দৃষ্টি তাকিয়ে রয়েছে। কি হচ্ছে? কি হচ্ছে সব? থামান! আপনার এই ভেলকিবাজি থামান, এখন থামান, বন্ধ করুন। ভয় লাগছে বুঝলি কিশোর, এখন আমরা এখানেই থাকি। শুধু কষ্ট এটাই, তুই আমাদের ভুল বুঝলি। আমার বউটাও যে এখানে থাকে, আমার সঙ্গেই থাকে। পুরবি, পুরবি কোথায় গেলে? পুরবি! আরে কোথায় আছো তখন থেকে? ঘুমের ঘোর কি তোমার কাটতে চাইছে না? গরুর গাড়ি থেকে কখন নেমে পড়েছি, এখনো ঘুমোচ্ছ? ওই লোকটা কোথায় গেল? ওই লোকটা কি যেন নাম? হরিহর। হরিহর বাবু কোথায় গেল? তুমি আবার হরিহর দাদুকে চিনলে কি করে? চিনি মানে? তুমি চেনো নাকি ওনাকে? হ্যাঁ, চিনব না কেন? উনি তো আমার দাদুর সব থেকে প্রিয় বন্ধু ছিলেন, বলতে পারো হরিহর আত্মা। কিন্তু ওই এত ভালো কি আর লোকে সব দেখতে পারে? একবার কোনো এক কারণে দাদু আর হরিহর দাদুর মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। গ্রামের কিছু লোক দাদুকে ভুল বোঝালো। তুমি তো জানোই দাদু এ গ্রামের প্রধান ছিল। দাদুর বিধানেই হরিহর দাদু আর ওর স্ত্রীকে চরম অপমান করে একঘরে করে দেওয়া হলো। সেই অপমান সইতে না পেরে এক রাতে মনের দুঃখে
ওরা গা ছেড়ে চলে যাবে বলে ঠিক করলো। আর সেই রাতেই ওরা দুর্ঘটনার সম্মুখীন হলো। তারপর থেকে তাদের আর খুঁজে পাওয়া গেল না। দাদুও নিজের ভুল বুঝতে পেরে তারপর থেকে কেমন একটা চুপচাপ হয়ে গিয়েছিল। তারপর অনেক গুজব রটেছিল ওদের নিয়ে। এই যে তুমি জামাটা পরে আছো, কোনো এক জন্মদিনে দাদুকে হরিহর দাদুই এটা উপহার দিয়েছিলেন। এখন আমার কাছে সব কিছু জলের মতো স্পষ্ট। কিশোর মানে উনি ব্রজ কিশোর বাবু, অর্থাৎ ঋতুর দাদুর কথাই বলছিলেন। আমাদের গাছতলায় নামিয়ে রেখে গরুর গাড়িটা এগিয়ে গেছে অনেক দূরে। বৃষ্টি মাখা প্রান্তরেখায় মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমার গায়ে জড়ানো দাদুর এই ফতুয়াটায় লেগে থাকা পুরনো গন্ধটাই হয়তো কাল রাতে ওই অতৃপ্ত আত্মাকে তার অভিন্ন হৃদয় বন্ধুর স্পর্শ ফিরিয়ে দিয়েছিল। যুগের পর যুগ ধরে জমে থাকা এক বুক ফাটা অভিমানের বোধহয় এভাবেই অবসান ঘটল।